আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন এবং তার নেতাদের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবেদন করায় দীর্ঘ ৫ বছর দেশে আসতে পারেননি সাংবাদিক নাজমুস সাকিব। অবশেষে তিনি গত বৃহস্পতিবার দেশে এসেছেন। তার কাছে আসলে আজকে জানার চেষ্টা করব দীর্ঘ এই ৫ বছর সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম এবং তার নেতাদের বিভিন্ন অজানা তথ্য। আমি আসলে ৫ বছর বাংলাদেশে আমি আসতে পারিনি এবং এটার পেছনে মূল কারণ ছিল যে আপনারা জানেন যে আমি সাংবাদিকতা করতে করতে একসময় অ্যাক্টিভিজমে জড়িয়ে পড়ি। আর অ্যাক্টিভিজম মানেই হচ্ছে আপনি এমনভাবে কাজ করবেন যেটা একটা স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা। তো সেটা আমি এর আগেও করার চেষ্টা করেছি যখন জাতীয় গণমাধ্যমগুলোতে কাজ করেছিলাম, কিন্তু সেটা একটু এমন মাত্রায় করেছি যাতে আমাকে কখনো ঝামেলায় পড়তে না হয়। অনেকে বলছে যে আমি হয়তো কোনো ধান্দা বাগাতে এদেশে এসেছি। তো এটা যারা বলছেন আমি তাদেরকে বলতে চাই যে আসলে ধান্দা আমি বাগাবো কেন? আপনারা দেখেছেন, যদি ধান্দার কথা বলি তাহলে আপনি বলতে পারেন মুশফিকুল ফজল আনসারী বা গোলাম মর্তজা বা এরকম যারা, তারাও তো বিভিন্ন পদ পেয়েছে। তো তারা কি ধান্দা বাগিয়েছে? এখন তারা করলে ভালো, আর নাজমুস সাকিব করলে ধান্দা। তো যাক, আমি তারপরে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে নাজমুস সাকিব কখনো মুশফিকুল ফজল আনসারিও হবে না, গোলাম মর্তজাও হবে না। নাজমুস সাকিব কখনোই পদ পদবি অফার করলেও গ্রহণ করবে না। এর পিছনে একটাই কারণ, আপনি যদি পদ পদবি গ্রহণ করেন তাহলে আপনি কখনোই কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তাদেরকে আপনি প্রশ্ন করতে পারবেন না। আর ক্ষমতাবানদেরকে প্রশ্ন করতে গেলে আপনাকে ক্ষমতার বাইরে থাকতে হবে। তো সেজন্য আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি যে আমি কখনোই পদ পদবি যাই আমাকে অফার করা হোক, আমি কোনো পদ পদবি গ্রহণ করব না। আমি যেভাবে আছি এভাবেই থাকতে চাই, আমার বাক স্বাধীনতা থাকতে চাই এবং নিয়ে থাকতে চাই, এবং আমি চাই যে ক্ষমতাবানদেরকে বা ক্ষমতাশালীদেরকে প্রশ্নবাণে জর্জরিত করতে, এবং সেটা করার জন্য আমাকে ক্ষমতার বাইরেই থাকতে হবে। তাই এই পদ পদবিকে আমি কেয়ার করি না। ৫ তারিখে সরকার পলায়নের পরে সেনাপ্রধানের একটি ঘোষণা অপেক্ষায় ছিল সবাই। তো এই অপেক্ষাটা এত লেন্দি করলো কেন? মানে আপনি তো এটা বিষয়ে সেনাপ্রধানের সাথে কথা বলে বিস্তারিত কি জানতে পেরেছেন? আমি যা জানতে পেরেছি, আমি তো পুরো সাক্ষাৎকারটা আনকাট প্রচার করেছি, তো আপনারা ওখানে দেখেছেন। ওখানে আসলে ওই সংক্রান্ত প্রশ্ন কি ছিল আমার মনে হয় না ওই সংক্রান্ত প্রশ্নভাবে খোলামেলা করার সুযোগ ছিল বা তিনি বলেছেন। তবে আমি যতটুকু আমার সোর্স থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তখন শেখ হাসিনা আসলে তিনি ভাবতে পারছিলেন না যে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এবং নানা কারণে কিন্তু এটা ডিলে হচ্ছিল। ওই সিগনেচার করার বিষয়টা, পদত্যাগের যে হেলিকপ্টারে করে তিনি যাবেন ওটা রেডি করা, এবং ইন দ্য মিন টাইম সেনাপ্রধান তিনি তখন আসিফ নজরুল সহ বিভিন্ন জনের সাথে তিনি কথা বলছিলেন, তাদেরকে তিনি ডাক দেবেন, তাদের সাথে আলোচনায় বসবেন, তিনি ওই বিষয়টা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিলেন। এবং আরেকটা গ্রুপ ছিল, তারা শেখ হাসিনাকে তৈরি হতে বলছিলেন যে আপনাকে চলে যেতে হবে। এবং শেখ হাসিনা তখনও ভাবেনি যে ওই গণভবনের দিকে সেভাবে যে একটা ছাত্র জনতার জোয়ার চলে আসবে এত দ্রুত বেগে। তখন ওই সেনাপ্রধানও কিন্তু আসলে ভাষণ দিতে পারছিলেন না, কারণ তিনি ওয়েট করছিলেন যে প্লেনটা যখন আমাদের গ্রাউন্ড থেকে উড়াল দিবে তখনই তিনি আসলে ঘোষণাটা দেবেন আনুষ্ঠানিকভাবে। তো এই জন্য আমরা কিন্তু দেখছিলাম যে একবার বলা হলো যে 2:30টার সময় সেনাপ্রধান ঘোষণা দিবেন, একবার বলা হলো 3টায় দিবেন, একবার বলা হলো 3:30টায় দিবেন। যখন সেনাপ্রধান বুঝতে পারলেন যে হ্যাঁ এখন আমাদের বেস থেকে হেলিকপ্টারটি উড়াল দিয়েছে, তখনই কিন্তু আসলে ঘোষণাটা ফাইনালি তিনি দিলেন। কারণ তিনি ওই ঝুঁকি নেননি যে তিনি বলবেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, আর শেখ হাসিনা তখন অন দ্য গ্রাউন্ড, ওটা যাতে না হয় সেজন্য আসলে মূলত দেরি হচ্ছিল। আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছিল এবং উল্লেখযোগ্য কি মামলা এখন পর্যন্ত আছে বা কোনো মামলায় কি খালাস পেয়েছেন কিনা? বেশিরভাগ মামলাই হয়েছে আপনার আইসিটি অ্যাক্টে। তো এটা নিয়ে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে যখন কথা বলেছি, তিনি বলেছেন যে আইসিটি অ্যাক্টটাই যেহেতু থাকছে না, অতএব ওই অ্যাক্টের মামলাগুলোকে নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একটা মামলা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা, এই বছরখানেক আগে যখন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি কার্যক্রম শুরু করলাম, তখন আমি জানতাম যে তারা আমার বিরুদ্ধে খুবই বাজে কোনো মামলা করবে আমাকে থামাবার জন্য। তো তারা যেটা করলো, তারা আমাকে শিশু ধর্ষক বানালো। শিশু ধর্ষণের অভিযোগে আমার বিরুদ্ধে একটা মামলা করলো তারা, এবং হাস্যকরভাবে ওই মামলার চার্জশিটে তারা লিখলো যে আমি নাকি 2011 সালে আমি একটা শিশুকে ধর্ষণ করেছিলাম রাজধানীর সবুজবাগ এলাকাতে। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে যে 2011 সালে আমি সালমান এফ রহমানের পত্রিকাতে চাকরি করতাম। ওই সময় যদি সত্যিকার অর্থে আমি এরকম কাউকে ধর্ষণ করতাম, ওটা তো সারা দেশব্যাপী তোলপাড় হতো। এত বছর পরে এসে কেন এ ধরনের বিষয়টা আসবে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই এজাহারে লেখা আছে যে ওই শিশুকে ধর্ষণ করার পরে তাকে নাকি ওই মুগদা হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে মুগদা হাসপাতালটি শেখ হাসিনা 2013 সালে উদ্বোধন করে, অর্থাৎ তাদের যে স্ক্রিপ্টটা এটাও খুব দুর্বল ছিল। তো এভাবেই তারা আসলে ফেসে গিয়েছে। তো আমার আসলে একটা মজার ছলে আপনাদের একটা কথা বলি। আমার একটা ইচ্ছা আছে যে আমি এই যে আমাকে যে একটা অভিযুক্ত করা হলো শিশু ধর্ষণের দায়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, ওই মামলার যিনি বাদী তাকে আমি খুঁজে বের করে আমি জিজ্ঞেস করবো যে আসলে তোমাকে কি আমি ধর্ষণ করেছি নাকি আহমেদ আকবর সোবান ধর্ষণ করেছে।